রুহি অশ্রুসিক্ত চোখে আদনানের দিকে তাকিয়ে রইল। গাল দুটো ভিজে গেছে চোখের পানিতে। তার বুকে এই মুহূর্তে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। আদনানের বুকের ভেতরেও চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। চোখগুলো লাল হয়ে আছে। অতি সন্তর্পণে 2 ফোঁটা অশ্রু ধরে পড়ল গালবে। রুহি সেদিকে অপলক তাকিয়ে থেকে আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে তার হাতে হাত রেখে ভেজা কণ্ঠে বলল, আমি অপেক্ষা করব আদনান, তোমার জন্য আমি জনম জনম ধরে অপেক্ষা করতে রাজি আছি। তবুও আমার তোমাকেই চাই। আদনান ও রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। নিস্তব্ধতার মাঝেও তাদের হৃদস্পন্দন সেই মুহূর্তটাকে আরো বেদনা বিধুর করে তুলছে। সারাদিন লং ড্রাইভে থাকার পর সন্ধ্যার সময় সবাই ঢাকার একটা নামি দামি রেস্টুরেন্টে এসে উপস্থিত হয়েছে। আরিয়ান, হৃদিতা, আদনান, রুহি প্রত্যেকের মনে তীব্র বিষণ্ণতা থাকলেও বাইরে নিজেদের যথাসম্ভব হাসি খুশি দেখাচ্ছে। কাকতালীয়ভাবে সেখানে রাইসা আর তার বন্ধুরা উপস্থিত ছিল, কিন্তু তারা 2 দল দুপাশে বসাতে কেউ কাউকে দেখতে পায়নি। সেখানে সবাই অনেক মজামাস্তি করতে লাগলো। হঠাৎই রাইসার একটা ফোন কল আসাতে সে বাইরে বেরিয়ে গেল কথা বলার জন্য। ফেরার সময় আরিয়ান আর তার বন্ধু বান্ধবদের দেখতে পেল। আরিয়ানকে অন্য একটা মেয়ের হাত ধরে ক্লোজ হয়ে বসে থাকতে দেখে সে আর সামলাতে পারল না নিজেকে। সোজা ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। হৃদিতা, আদনান আর রুহি তাকে চিনতে না পারলেও আরিয়ান আর তার বন্ধু বান্ধবরা ঠিকই চিনে ফেললো তাকে। ওদের মনে মনে প্রচন্ড রাগ জেগে উঠল, কিন্তু মুখে কেউ সেটা প্রকাশ করলো না। আদনান অবাক হয়ে রাইসাকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি মিস, কিছু বলবেন? রাইসা আদনানের কথার কোনো উত্তর না দিয়ে হঠাৎ আরিয়ানকে হাত ধরে দাঁড় করিয়ে জড়িয়ে ধরল। আচমকে এমন পরিস্থিতিতে আরিয়ান সহ প্রত্যেকে হতভম্ব হয়ে গেল। আরিয়ান রাগে চোয়াল শক্ত করে রাইসাকে নিজের থেকে আলাদা করে সর্বশক্তি দিয়ে তার গালে একটি চড় বসিয়ে দিল। রাইসা জ্বলন্ত চোখে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। সে গর্জে উঠে বলতে লাগলো, হাউ ডিয়ার ইউ! তুমি আমার গায়ে হাত তুলে আরিয়ান! তুমি জানো এর পরিণতি কতটা ভয়ানক হতে পারে? একবার তো তার প্রমাণ পেয়েছো, আবারও দেখতে চাও নাকি? আরিয়ান কিছু বলা বা করার আগে সীতা এবার না পেরে উঠে দাঁড়িয়ে ঠাস করে রাইসার গালে চড় লাগিয়ে দিল। রাইসা বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলো তার দিকে, আর ঈশিতার চোখ থেকে যেন আগুন জ্বলছে। এরপরে আরিয়ান রাইসার দিকে আঙ্গুল তাক করে তীব্র শক্ত কণ্ঠে রাগান্বিতভাবে বলতে লাগলো, আমাকে আমার পরিণতির জন্য তোমাকে সাবধান করতে হবে না রাইসা। তুমি বরং তোমার পরিণতির জন্য এখন থেকেই সাবধান হয়ে যাও। একবার ক্ষমা করেছি বলে যে বারবার ক্ষমা করবো এমনটা ভুলে ভেবো না। তুমি শুধু আমার কোমল আর অসহায় রূপটা দেখেছিলে, কিন্তু আমার ভয়ঙ্কর রূপটা কখনো দেখোনি। বেশি বাড়াবাড়ি করলে সেটা অতি শীঘ্রই দেখিয়ে দেব। আর তোমার লজ্জা করে না অতীতে এত জঘন্য একটা কাজ করে এত উঁচু গলায় কথা বলার? অবশ্য তোমার লজ্জা থাকবে বা কি করে? তোমার মতো উগ্র মস্তিষ্কের বেপরোয়া স্বার্থপর একটা মেয়ের লজ্জা না থাকাটাই স্বাভাবিক। নিজের স্বার্থে আঘাত লাগলে তোমার মতো মেয়ে সব কিছু করতে পারে, নিচু থেকে অতি নিচুতে নামতে পারে। তোমার মতো মেয়েকে আমি মানুষ হিসেবে গোড়ায়ও ধরি না। আমার সাথে তুমি যে জঘন্য অন্যায় করেছিলে, এজন্য আমার উচিত তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়া। সেটা অনেক আগেই আমার পরিবারের করা উচিত ছিল, কিন্তু সৌভাগ্যবশত তুমি দেশ ছেড়ে পালিয়েছিলে বলে সেটা আর সম্ভব হয়নি। এখনো আমি চাইলে তোমার জঘন্য পরিণতি করতে পারি, কিন্তু লাস্ট চান্স, আই সে লাস্ট চান্স অফ ইয়োর। এই তুমি আমাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলে, আর তোমার ওই প্রীতম আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। টানা 6টা মাস আমি জীবন্ত লাশ হয়ে থেকেছি। আমার বেঁচে থাকার পুরো সম্ভাবনা ক্ষীণ হয়ে গিয়েছিল। ওই প্রীতমও তোমার মতো বহু আগে দেশ ছেড়ে পালিয়েছে। হাতের কাছে পেলে ওকে আমি কেটে টুকরো টুকরো করতাম। আর এখন আমি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। তখন আবার এসেছো আমার সাজানো গোছানো জীবনটা ধ্বংস করতে, কিন্তু সেটা আর হবে না। আমি হতে দিব না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে, এবার উল্টাপাল্টা কিছু করলে একদম জীবন্ত মেরে ফেলবো। রাইসা কটমট চোখে একবার হৃদিতার দিকে তাকিয়ে বলল, তুমি যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছো, তাকে তোমার জীবন থেকে কেড়ে নেবো আমি। তখন দেখি তুমি কিভাবে বাঁচতে পারো। রাইসা কথাটা শেষ করার সাথে সাথে আরিয়ান আবারও ওর আরেক গালে কষে ঠাস করে থাপ্পড় মারল। ওর গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর হিংস্র কণ্ঠে বলল, খবরদার, আমার হৃদের দিকে চোখ তুলে তাকালে ওই চোখ আমি তুলে নেব। আমার হৃদের গায়ে হাত দিতে গেলে ওই হাত আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমার হৃদের যদি বিন্দু পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেছিস তুই, তাহলে তোর মরণ হবে আমার হাতে, কথাটা মনে রাখিস। বলেই আরিয়ান সবাইকে নিয়ে মুহূর্তের মধ্যেই রেস্টুরেন্ট ছেড়ে চলে গেল।
রিদিতা, আদনান, রুহি তাদের কারো আর বুঝতে বাকি রইল না যে এই মেয়েটাই আরিয়ানের জীবন ধ্বংসকারী অন্যতম কালপিট। যাওয়ার আগে রিদিতা ও আদনান একবার ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে রাইসাকে দেখে নিল। শান্তরা প্রত্যেকে একবার ঘৃণ ও রাগান্বিত দৃষ্টিতে ওকে দেখে নিল। আর রাইসা সেখানেই পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। ওর বন্ধুরা সবাই কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল। এদিকে গাড়িতে উঠে আরিয়ানকে নিজের একটা প্রয়োজনের কথা বলে পুনরায় সেই রেস্টুরেন্টে ঢুকে গেল রিদিতা। রাইসা এখনো সেখানে তার দলবল নিয়ে বসে আছে, কিন্তু তাকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছে। ওর বন্ধুরা ওকে অনেক কিছু জিজ্ঞাসা করছে, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। রিদিতা সেখানে গিয়ে সবার সামনে রাইসাকে টানতে টানতে রেস্টুরেন্টের একপাশে এনে দাঁড় করালো। রাইসা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। কিছু বুঝে ওঠার আগেই তার গালে রিদিতার হাতের পরপর 4টা তীব্র থাপ্পড় পড়ল। গালে হাত দিয়ে সে ফেল দৃষ্টিতে তাকিয়ে রইল রিদিতার দিকে। রিদিতা ওর কাঁধ শক্ত করে চেপে ধরে চোখ মুখ শক্ত করে বেশ শান্ত অথচ হিংস্র কণ্ঠে বলতে লাগলো, আমার আরিয়ানের সাথে অতীতে যে এমন জঘন্য কাজটা করেছিল তাকে এক নজর নিজের চোখের সামনে দেখার জন্য অনেক অপেক্ষা করেছিলাম আমি। ভেবেছিলাম নিজের হাতে তাকে শাস্তি দিব, কিন্তু আজকে মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গেলাম। তুমি নিজেই আমার কাছে ধরা দিলে। এরপর রাইসার হাত দুটো শক্ত করে খামচে ধরে একই ভঙ্গিতে বলল, আমার আরিয়ানকে যে পরিমাণ কষ্ট তুমি আর তোমার ওই প্রীতম দিয়েছিলে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট পাওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও। অনেক কষ্ট, অনেক ভালো সময় পার করে ফেলেছো দুজনে। এবার থেকে খারাপ সময় শুরু হবে তোমাদের। তোমাকে তো পেয়ে গেছি, এবার আরেকজনকে পাওয়ার অপেক্ষা। তোমার ওই প্রীতম, তোমাদের আমি এমন হাল করব যে তোমরা আমার কাছে মরণ ভিক্ষা চাইবে। আমাকে তুমি আরিয়ানের জীবন থেকে আলাদা করবে, তাই না? তার আগে নিজের ভয়ঙ্কর পরিণতি দেখার জন্য তৈরি হয়ে যাও। এমন অবস্থা তোমার করব যে নিজের পরিণতি দেখে নিজে আটকে উঠবে। আর একবার আরিয়ানের দিকে নজর দেওয়ার আগেই তোমার জীবন নিঃশেষ করে দিব আমি। মাইন্ডেড। হিংস্র বাঘিনীর ন্যায় রাইসার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলে রাইসাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল রিদিতা। এত উগ্র মেজাজের বেপরোয়া আর ভয়ঙ্কর রাইসা আজকে রিদিতার সামনে একটা কথা বলারও সাহস পেল না। রিদিতার অগ্নিদৃষ্টি মাখা চাহনি লেলিহান অগ্নিশিখার মতো তীব্র তেজে রাইসা যেন একদম ভস্ম হয়ে গিয়েছিল। রিদিতা চলে যাওয়ার অনেকক্ষণ পরও রাইসা সেদিকে দাঁড়িয়েছিল। তার বন্ধুরা এলে তারা আর রাইসাকে কিছু জিজ্ঞাসা না করে একে অপরের সাথে এটা নিয়ে কথা বলছিল, কারণ তারা জানে রাইসা তাদের প্রশ্নের কোনো উত্তর দিবে না। হঠাৎ রাইসা প্রচন্ড জোরে একটা চিৎকার করে বসলো। সে উন্মাদের মতো হয়ে গেছে। তার বন্ধুরা এবং আশেপাশে মানুষ তাকে দেখে হতবাক হয়ে গেল। বাসায় ফিরে রাইসা পাগলের মতো ব্যবহার করছে। পুরো বাড়ির জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিচ্ছে। রুমের জিনিসপত্র পুরো ভেঙে চুরমার করে দিচ্ছে আর পাগলের মতো চিৎকার করছে। ওর বাবা মা সবাই লন্ডন চলে গেছে। ও দেশে এসেছে 1 সপ্তাহ হবে, তাই বাড়িতে আপাতত কয়েকজন সার্ভেন্ট ছাড়া আর কেউ নেই। রাইসার এরকম রুদ্র আর ভয়ঙ্কর রূপ দেখে সবাই আপাতত বাড়ি ছেড়ে পালিয়েছে। একসময় রাইসা ক্লান্ত হয়ে ফোনটা পাগলের মতো খুঁজতে লাগলো। কয়েকবার রিং হওয়ার পরে অপর পাশের মানুষটা ফোন ধরলো। ফোন ধরার সাথে সাথে রাইসা অশ্রাব্য ভাষায় কয়েকটা গালি দিল। অপর পাশের মানুষটা কিছুটা দমে গেল রাইসার এমন আচরণে। প্রীতম হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো, তুই হঠাৎ এমন করছিস কেন রাইসা? কি হয়েছে তোর? রাইসার আগে কটমট করতে করতে উগ্র কণ্ঠে চিৎকার করে বলল, তোকে সামনে পেলে আমি কাঁচা চিবিয়ে খাবো কুত্তার বাচ্চা। তোর কত বড় সাহস! তুই আরিয়ানের সাথে ওইসব করেছিলি? ওকে নাকি তুই মেরে ফেলতে চেয়েছিলি? তোর জন্য ও নাকি 6 মাস অসুস্থ হয়েছিল। হ্যাঁ, প্রীতম আর কিছু বলার সাহস পেল না। রাইসা সবটা জেনে যাবে সেটা সে কখনো ভাবতে পারেনি। এখন কি বলে বোঝাবে রাইসাকে? কে বলেছে এসব তোকে? সব মিথ্যে কথা। একদম আমাকে ভুল বোঝানোর চেষ্টা করবি না প্রীতম, ফল ভালো হবে না। আমি সব জেনে শুনেই তোকে প্রশ্ন করেছি। তোর মুখ থেকে এবার সত্যিটা শুনতে চাই। সত্যিটা বল আমাকে। আমার কথাটা শোন রাইসা। আরেকটু উল্টাপাল্টা কথা বলবি তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তোকে শুধু একবার সামনে পাই, দেখিস তোর কি অবস্থা করি। বলে রাইসা ফোন কেটে দিয়ে 2 হাত মাথায় চেপে ধরে বিছানায় বসে পড়ল। সে ভেবেছিল তার দেওয়া অপমানের পর আরিয়ান শাস্তি পাবে। রাইসাকে রিজেক্ট করে অপমান করার কষ্টটা হাড়ে হাড়ে বুঝতে পারবে। সে যে বেশি করে ফেলেছে এটাও সে বুঝতে পেরেছিল। তাই
তাই 6 মাস পর আবার দেশে ফিরে এসেছিল আরিয়ানকে পাওয়ার জন্য। কিন্তু আরিয়ানের সাথে প্রীতম যে এমন জঘন্য কাজ করেছে সেটা সে খুনাক করেও টের পায়নি। আবার এখন তো আরিয়ানের জীবনে একটা অন্য মেয়ে চলে এসেছে, যেটা সে কোনোভাবেই সহ্য করতে পারবে না। যেভাবেই হোক ওই মেয়েকে আরিয়ানের জীবন থেকে আলাদা করতে হবে। কিন্তু আরিয়ান তো তাকে কখনো ভালোই বাসেনি, সে তো এখনো হৃদিতাকে ভালোবাসে, সেই ছোট্টবেলা থেকে নাকি ভালোবাসে। হৃদিতার জন্য আরিয়ান তার গায়ে পর্যন্ত হাত তুলল এবং কড়া হুমকিও দিল। হৃদিতাও সবার সামনে তাকে থাপ্পড় মেরে অপমান করে হুঁশিয়ারি দিয়ে গেল। তবুও হৃদিতাকে আরিয়ানের জীবন থেকে সরিয়ে দিয়ে আরিয়ানকে তার চাই। এসব ভাবতে ভাবতে প্রীতমকে আবার ফোন দিল সে। একবার রিং হওয়ার পরে ফোনটা রিসিভ হলো। রাইসা হাঁপাতে হাঁপাতে বলল, আমার একটা কাজ করে দিলে তোর অপরাধ আমি ক্ষমা করে দিতে পারি। কি কাজ বল, আমি সব করতে রাজি তোর জন্য। হৃদিতা মেয়েটাকে আরিয়ানের জীবন থেকে সরাতে হবে, এর জন্য সব রকমের সাহায্য তুই আমাকে করবি। প্রীতম বেশ বিরক্ত হলো। আরিয়ানের ক্ষতি তো সে এমনিতেই করত, কিন্তু রাইসা আবার আরিয়ানের জীবনে ফিরে যেতে চাওয়ায় তার ভীষণ রাগ হচ্ছে রাইসার উপরে। রাইসাকে ভালোবেসে প্রীতম ওর হাতে মার খেয়ে সবার সামনে অপমানিত হয়েছিল। এজন্য আরিয়ানের উপরে ক্ষোভের বশে হামলা করে তাকে মেরে ফেলতেও চেয়েছিল। আর এখনও কিনা রাইসার ওকে বাদ দিয়ে আরিয়ানকেই চাই। মাঝে মাঝে প্রীতমের মন চায় রাইসাকে গলা টেপে মেরে ফেলতে। প্রীতম রাগে কটমাট করলেও রাইসাকে হাসি মুখে বলল, দেখ রাইসা, আরিয়ানের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি, সেটা আমি বুঝতে পেরেছি। সবটাই করেছি রাগ জেদের বসে আর তোকে পাবার জন্য। এখন আরিয়ান আরেকটা মেয়েকে নিয়ে সুখে আছে, ওদের অনিষ্ট করার কি দরকার? তার চেয়ে বরং তুই আর আমি। বাকি কথা শেষ করতে পারল না প্রীতম। তার আগেই রাইসা দাঁতে দাঁত চেপে চিৎকার করে একটা অশ্লীল গালে দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, আর একটা ফালতু কথা বলবি তো তোকে কেটে টুকরো টুকরো করে চিবিয়ে খেয়ে ফেলবো আমি। যেটা বলছি সেটা করবি কিনা বল। প্রীতমের এই মুহূর্তে রাইসাকে গুলি করে মেরে ফেলতে মন চাচ্ছে। উগ্র কথাগুলো গলায় এসে আটকে যেতেই ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আমি তোর কোনো কাজ আর নেই, তোর যা খুশি তুই তাই কর। তোর করা অপমানের কথা এখনো ভুলিনি আমি রাইসা, সেসবের শোধ নিতে আমাকে এখন আর বাধ্য করিস না তুই। এই কথা শুনে রাইসা কিছুটা নরম হয়ে বলল, আচ্ছা সরি, আমাকে মাফ করে দে প্রীতম। দোস্ত, তুই তো আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলি, তাই না? ইভেন তুই তো আমাকে ভালোবাসতে আর এখনো বাসিস, তাহলে আমার সুখের জন্য তুই এতটুকু করতে পারবি না? প্রীতম মনে মনে বলল, তোকে পাওয়ার জন্য নিচে খুনি হতে যাচ্ছিলাম, আরেকটা ছেলের জীবন শেষ করে দিতে যাচ্ছিলাম। এখন সেই আমাকে রেখে আরিয়ানের সাথে তোর সুখ চাই, করাচ্ছি তোকে সুখ। কিন্তু মুখে একদম জ্ঞানী ব্যক্তিদের মতো ভঙ্গিমা করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শোন রাইসা, জোর করে কাউকে কখনো পাওয়া যায় না। একবার তো তুই চেষ্টা করেছিলি আরিয়ানকে পাওয়ার, কিন্তু শত চেষ্টা করে তো তুই ওর মন পাসনি, উল্টো ওর কত বড় ক্ষতি করিয়েছিলি। হ্যাঁ, আমিও রাগ আর জেদের বসে ক্ষতি করেছি, আর এত কিছুর পরেও তুই এখনো বিশ্বাস করিস যে আরিয়ান তোকে ওর মনে জায়গা দিবে? আর তাছাড়া ওর ভালোবাসার মানুষ ওর জীবনে এসে গেছে, এখন হাজার চেষ্টা করলেও ও কখনোই তোর হবে না। প্রীতম, আমার কথাটা শোন। প্রীতিতাকে আরিয়ানের জীবন থেকে সরাতে আমাকে সাহায্য করলে তুই আমার কাছে যা চাইবি তাই পাবি, প্রমিস। প্রীতম ফোনের ওপাশ থেকে নিষ্ঠুপে শয়তানি হাসি হেসে বলল, সত্যি বলছিস রাইসা? যা চাইবো তাই দিবি? হ্যাঁ হ্যাঁ, তাই দিব, পাক্কা প্রমিস। তাহলে তো তোর কথা রাখতেই হয়। ওকে ডাল, তোকে আমি তোর কাছে হেল্প করব, বিনিময়ে তোর প্রমিস তোকে রাখতে হবে। ওকে, যা। আমেরিকা থেকে বেটিতে ব্যাক করবি কবে? আগামী পরশু। আই উইল ইয়ারলি ওয়েটিং ফর ইউ। মামুনি, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তুমি প্লিজ বোঝাও তোমার ছেলেকে। ও মামুনি। মিসেস শায়লাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল হৃদিতা। মিসেস শায়লার চোখেও পানি। তিনি কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা আরিয়ানের দিকে তাকালেন। দেখতে পেলেন আরিয়ান নির্বিকার ভঙ্গিতে সোফায় বসে ফোন চালাচ্ছে, যেন বিচ্ছেদ ব্যথা। হৃদিতার কান্না কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। মিসেস শায়লা চোখের পানি মুছে হৃদিতার গাল দুটো আলতোভাবে চেপে ধরে স্নেহমাখা কণ্ঠে বললেন, আরিয়ান, তোর ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি রে মা। আমরাও সেটা মেনে নিয়েছি। মাত্র তো কয়েকটা বছর, এরপর তো আবার তোরা এক হয়ে যাবি। তোদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ে ফিক্সড হয়ে আছে, তাহলে তোর ভয় কিসের পাগলি?
রিদিতা তবুও কান্না করে যাচ্ছে। ডক্টর রেজা চৌধুরী এগিয়ে এসে রিদিতাকে বুকের সাথে চেপে ধরে কান্নায় ভেঙে পড়লেন। এতগুলো বছর পরে একমাত্র মেয়েটাকে ফিরে পেয়ে আবারও কিছু বছরের জন্য হারিয়ে ফেলবেন। একজন বাবার কাছে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। রিদিতাও বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। রেজা চৌধুরী চশমা খুলে চোখ মুছে নিয়ে রিদিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদিস না রে মা, তুই কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়। আর তুই তো একবারের জন্য কানাডা চলে যাচ্ছিস না, কিছু বছর পর আবার তুই আমাদের মাঝে ফিরে আসবি। সেই ফিরে আসা হবে আজীবনের জন্য ফিরে আসা। তখন কেউ আর তোকে আমাদের থেকে দূরে নিয়ে যেতে পারবে না। কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। রিদিতা কাঁদতে কাঁদতে বলল, আমি পারবো না তোমাদের ছাড়া থাকতে, আরিয়ানকে ছাড়া থাকতে। বলে সে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান ততক্ষণ ড্রয়িং রুমের দরজার কিনারে গিয়ে উল্টো দিকে ফিরে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। রিদিতা তার দিকে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে ভেজা কণ্ঠে বলল, তুমি আমাকে দূরে ঠেলে দিয়ে ভালো থাকতে পারবে আরিয়ান? তোমার কি একটু কষ্ট হবে না? আরিয়ান হৃদয়ের অসহ্য ব্যথাগুলো অতি নির্মমভাবে লুকিয়ে রেখে রিদিতার পানে তাকালো। তার চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে ফুলে আছে। দেখে মনে হচ্ছে সারা রাত না ঘুমিয়ে প্রচুর কান্না করেছে। রিদিতা আরিয়ানের দিকে ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল। আরিয়ান রিদিতার গাল দুটো আলতো হাতে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে বলল, আমাদের এই বিচ্ছেদ সাময়িক সময়ের স্মৃতি। এই বিচ্ছেদ আমাদের ভালোবাসার অগ্নি পরীক্ষা। এই বিচ্ছেদ যদি আমাদের ভালোবাসার পরিধি বৃদ্ধি করে, তাহলে আবারও প্রমাণ হবে আমাদের ভালোবাসা কতটা খাঁটি, কতটা পবিত্র। অপেক্ষা নামক বিষাক্ত কষ্টবাহা অনুভূতির পরে যে পবিত্র মিলন হবে, সেটার তুলনা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ই পাওয়া যাবে না। আমাদের আবার দেখা হবে কোনো এক বৃষ্টি স্নাত বিকেল বেলা, অথবা শরতের স্নিগ্ধ সকালে। তখন আমি তোমাকে চিরদিনের মতো আপন করে নেব। আজীবনের জন্য হৃদয়ের গহীন মণিকোঠায় ভীষণ যত্নে আগলে নেব। সেই মধুর দিনটার জন্য তুমি আমার অপেক্ষা করবে না দিদি? রিদিতা কাঁদতে কাঁদতে আরিয়ানের বুকে জায়গা করে নিল। অস্পষ্ট কণ্ঠে বলতে লাগলো, পারবো আরিয়ান, আমি পারবো। তোমার জন্য শুধু এই কয়েকটা বছর কেন, হাজার জনম অপেক্ষা করতে রাজি আছি আমি। কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসা যেন একই থাকে। আরিয়ান রিদিতাকে জড়িয়ে ধরে নিঃশক্ত কণ্ঠে বলে উঠল, তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিনও কমবে না, বরং সময়ের সাথে পাল্লা দিয়ে দিয়ে সেটা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। প্রচন্ড ভালোবাসি তোমায় দিদি, নিঃস্বার্থ আর সীমাহীন ভালোবাসি। রিদিতা আবেগী কণ্ঠে বলে উঠল, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি আরিয়ান, নিজের থেকেও হাজার গুণ বেশি, যার কোনো সীমা পরিসীমা নেই। অপরদিকে আদনান, মিসেস আনিকা রায়হান এবং রায়হান শাহরিয়ার লাগেজ সমেত সিঁড়ি দিয়ে নিচে নামছেন। আজ সন্ধ্যা 7টায় তাদের এবং রিদিতার কানাডার ফ্লাইট। রুহি বিধ্বস্ত অবস্থায় দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবলোকন করছে। তার রাগ, অভিমান, কষ্ট সবগুলো একই সাথে অনুভূত হচ্ছে। আদনানের সাথে স্বল্প দিনের পরিচয় মানুষটাকে যে জনম জনম পরিচয়ের অনুভূতি দিয়ে যাবে, সে কখনো কল্পনাও করতে পারেনি। এখন তাকে ভালোবাসার সাগরে ছুঁড়ে ফেলে দিয়ে নিজে একা বহুদূর চলে যাচ্ছে। বিষয়গুলো ভাবতেই রুহির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার মন তাকে বলছে, আদনানকে একটা রুহি ওকে নিজের থেকে এতটা দূরে যেতে দিস না। অবশেষে মনের কাছে হেরে গিয়ে রুহি দৌড়ে আদনানের কাছে ছুটে যায়। সবার সামনে তাকে জড়িয়ে ধরতে নিলে আদনান তাকে নিয়ে ছাদে চলে যায়। সবার চোখের আড়াল হতে রুহি আদনানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে তার হিসকে উঠে যায়। আমাকে ছেড়ে প্লিজ দূরে যেও না আদনান, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। কষ্টে এখনই আমার বুকটা ফেটে যাচ্ছে। এতগুলো বছর আমি সেই যন্ত্রণা নিয়ে কিভাবে একা থাকবো? আদনান রুহিকে উঠিয়ে নিয়ে সযত্নে তার চোখের পানিগুলো মুছিয়ে দিতে দিতে বলল, এভাবে কাঁদে না রুহি, তোমাকে এভাবে কাঁদতে দেখলে আমারও যে ভীষণ কষ্ট হয়। তোমাকে এই অবস্থায় রেখে আমি কিভাবে কানাডা ফিরে যাব বলো তো? আমাকে হাসি মুখে বিদায় দাও রুহি। আমি তোমাকে প্রমিস করছি না আবার তোমার কাছে ফিরে আসব। তাহলে কান্না কিসের রুহি? আর তোমাকে আমার কানাডার নাম্বার দিয়ে যাব। তোমার যখনই মন খারাপ করবে তুমি আমাকে কল করবে, কেমন? দেখবে কথা বলতে বলতে তোমার মনটা ভালো হয়ে যাবে। তুমি আর মন খারাপ করার অবকাশই খুঁজে পাবে না। এই বলে আদনান প্রথমবারের মতো রুহির কপালে নিজের ভালোবাসার পরশ গভীরভাবে এঁকে দিল। রুহি শিহরণে কেঁপে উঠল। আদনান এবার নিজ থেকে রুহিকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখল। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুটুকু অতি সন্তর্পণে মুছে নিল সে। অন্ধকার রুমে বিছানার নিচে এক প্রান্তে মেঝেতে বিধ্বস্ত অবস্থায় বসে রয়েছে আরিয়ান। সম্পূর্ণ ঘর এলোমেলো হয়ে আছে। ছেলেদের কান্না করা মানায় না। এই নিয়মকে সম্পূর্ণ ভেঙে রিদিতা চলে যাওয়ার কিছুক্ষণ পরে ঘরবন্দি অবস্থায় চিৎকার করে হাউমাউ করে কেঁদেছে আরিয়ান।
পুরো রুমে জিনিসপত্র ভাঙচুর করেছে। মিসেস শায়লা রেজা চৌধুরী শতবার ডাকলেও সে দরজা খোলেনি এবং কোনো প্রকার সাড়া দেয়নি। এমনকি রিদিতা চলে যাওয়ার আগ মুহূর্তেও সে ঘরের বাহিরে বের হয়নি এবং রিদিতার সামনেও যায়নি। রিদিতা কেঁদে কেঁদে অনেকবার দরজায় কড়া নেড়ে নেড়ে তাকে ডেকেছিল, কিন্তু আরিয়ান সাড়া দেয়নি। সেই মুহূর্তে রিদিতাকে দেখলে তার মনের কষ্ট হাজার গুণ বেড়ে যেত। হয়তো তাকে আগের বারের মতো যেতে দিতে চাইতো না। তাই প্রচণ্ড কষ্ট, যন্ত্রণা এবং হাহাকারে বুকটা, হৃদয়টা কষ্টে ফেটে গেলেও আরিয়ান বুকে পাথর চেপে রেখে দরজা আটকে বসেছিল। আবারও তার নিজেকে নিঃস্ব, অসহায়, প্রাণহীন, নির্জীব এবং প্রচণ্ড একা অনুভূত হচ্ছে। হৃদিতার রেখে যাওয়া বারবি ডলটা, তাকে নিয়ে বহু বছর যাবৎ লেখা চিঠি এবং স্কেচগুলো অতি যত্নে বুকের সাথে আগলে রাখলো সে। সেই সাথে আরও নতুন কিছু স্কেচ হৃদিতা তাকে উপহার দিয়ে গেছে। সেগুলো আরিয়ানের বিভিন্ন মুহূর্তে, বিভিন্ন ভঙ্গিতে হৃদিতার নিজ হাতে আঁকা স্কেচ, যেগুলোতে আরিয়ান কখনো গিটার হাতে গান গাইছে, কখনো বই পড়ছে, তো কখনো হৃদিতার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, আবার কখনো প্রাণখোলা হাসি হাসছে। হৃদিতার লেখা চিঠিগুলো নিয়ম করে প্রতিদিন পড়তো আরিয়ান, যার জন্য সবগুলো চিঠি তার একদম মুখস্থ হয়ে গিয়েছে। সেসব চিঠির মধ্যে কয়েকটি লাইন বারবার তার কানে ভেসে আসছে। আমার প্রাণের চেয়েও প্রিয় আরিয়ান, তোমার এক জনমে ভালোবাসি শব্দটা বলে আমি তৃপ্তি পাবো না। হয়তো 1000 জনম বললেও আমার হৃদয় অতৃপ্ত রয়ে যাবে। এক জনমে তোমায় ভালোবেসে আমার মন কখনো তৃপ্ত হবে না। হয়তো 1000 জনমেও তোমায় ভালোবাসা শেষ হবে না। আমি যতটা তোমায় ভালোবাসি ঠিক ততটা যদি প্রকাশ করতে পারতাম তবে আমার জীবন সার্থক হতো। কিন্তু আমি বারবার আমার ভালোবাসার কথা বলে বলে প্রকাশ করে দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করতে চাই না। আমি তোমাকে আজীবন নিজের সবটুকু সত্তা দিয়ে ভালোবেসে নিঃশেষ হয়ে যেতে চাই। প্রতিটা নিঃশ্বাসে তোমাকে গভীর থেকে গভীরভাবে অনুভব করে নিজের শেষ নিঃশ্বাসটুকু তোমার বুকে থেকে ত্যাগ করতে চাই। সেটার মাধ্যমেই আমার সত্যিকারের ভালোবাসা তোমার কাছে প্রমাণ হবে। আল্লাহর কাছে আমি শত কোটি প্রার্থনা করি তিনি যেন রোজ হাসরে তোমাকে আমার অমর সঙ্গী হিসেবে দান করেন। আমরা দুজন হাতে হাত রেখে সেই অন্তহীন জীবনে অমর চিরসঙ্গী হয়ে থাকব। কেউ কখনো আমাদের আলাদা করতে পারবে না। কথাগুলো শেষ হতে আরিয়ান দ্রুত চোখ খুলে তাকালো। জিন্সের পকেট থেকে হৃদিতার নুপুরটি বের করে সামনে উঁচিয়ে ধরল। ছলছল দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। খুব আলতোভাবে পরম আবেগে সেটাতে চুমু খেলো। তারপর টেবিলে থাকা সোনালি ফ্রেমে বাঁধানো হৃদিতার হাস্যোজ্জ্বল ছবিটা বুকের সাথে চেপে ধরে আরিয়ান কাতর অথচ তীব্র আবেগী কণ্ঠে বলতে লাগলো, ভালো করে তোমায় ভালোবাসাই হলো না রীতি। আমার হৃদয়ে জমানো ভালোবাসার মহাসমুদ্রে তোমাকে নিয়ে অবগাহন করা হলো না। তোমাকে নিজের সবটুকু সত্তা উজাড় করে ভালোবাসা হলো না। যতটা ভালোবাসা তোমার প্রতি প্রকাশ করেছিলাম তার চেয়ে 1000 গুণ বেশি তোমায় ভালোবাসি, হয়তো এর থেকেও বেশি, যার কোনো সীমা পরিসীমা নেই। অথচ কি দুর্ভাগ্য আমার তোমার জন্য অতি যত্নে আগলে রাখা ভালোবাসাগুলো তোমার প্রতি সম্পূর্ণ উজাড় করে দেয়া হলো না। তোমাকে শুধু এই জনম কেন, 1000 জনম অনন্তকাল ভালোবাসলেও আমার ভালোবাসা এক বিন্দু পরিমাণ নিঃশেষ হবে না। কথা দিচ্ছি তোমায় রীতি, একটা বার তুমি আমার কাছে ফিরে আসো। উপহার স্বরূপ পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা দিয়ে মুড়িয়ে রেখে আজীবনের জন্য তোমায় আমার হৃদ মাঝখানে অতি যত্নে আগলে রাখবো। আমার জীবনের অন্তিম নিঃশ্বাস, অন্তিম মুহূর্ত পর্যন্ত তোমার হাতে হাত রেখে, তোমাকে বুকে জড়িয়ে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। শুধু এই জন্মে না, মৃত্যুর পরবর্তী অনন্তকালের মহাজীবনে অমর চিরসঙ্গী হিসেবে আমার শুধু তোমাকেই চাই, শুধুমাত্র তোমাকে। এই জীবন কিংবা মৃত্যুর পরবর্তী সেই অন্তহীন অনন্তকালের জীবন কেউ কখনো আমাদের আলাদা করতে পারবে না। মহান আল্লাহর কাছে আমার জীবনের এটাই প্রথম এবং শেষ চাওয়া। হন্তদন্ত হয়ে ছুটে এসে এলোপাথারিভাবে গাড়ি চালাচ্ছে আরিয়ান। এই মুহূর্তে তার মাথায় একদমই ঠিক নেই। প্রচণ্ড অস্থির এবং উত্তেজিত দেখাচ্ছে তাকে। তার ফর্সা চেহারা সারা দেহ লালচে বর্ণ ধারণ করেছে। ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছে সে। এই মুহূর্তে তাকে দেখতে একদম বিধ্বস্ত, উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। কিছুক্ষণ আগের একটি কথাই তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। হৃদিতা অ্যাক্সিডেন্ট করেছে, খুব ক্রিটিক্যাল অবস্থা তার। এই মুহূর্তে হসপিটালে নেওয়া হয়েছে তাকে। এই কথাটা শোনার পর আরিয়ান নিজেকে আর সামলাতে পারেনি। মিসেস শায়লা খান, ডক্টর রেজা চৌধুরী, মিসেস সাদিকা বেগম, রুহি অন্য গাড়িতে পাগলের মতো করে ছুটে আসছে। তাদের গন্তব্য বর্তমান ঢাকা সিটি হসপিটাল। হৃদি, আমার হৃদি কোথায় ডক্টর? হসপিটালে হন্তদন্ত হয়ে ছুটে এসে সামনে থাকা একজন ডাক্তারকে শক্ত করে প্রচণ্ড উত্তেজনায় কাঁপতে কাঁপতে কথাটা বলল আরিয়ান। তার পেছনে পেছনে মিসেস শায়লা খান, ডক্টর রেজা চৌধুরী, সাদিকা বেগম ও রুহি এসে উপস্থিত হয়েছে। শান্ত হন মিস্টার আরিয়ান। হৃদিতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।
আমরা তার ট্রিটমেন্ট করছি, দোয়া করুন আল্লাহ যেন তাকে। ডাক্তারের কথা শেষ হওয়ার আগেই আরিয়ান তার অ্যাপ্রনের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে পাগলের মতো করে বলল, আমার হৃদয়ের যেন কিচ্ছু না হয় ডাক্তার। দরকার পড়লে আমার জীবন নিয়ে ওকে বাঁচান আপনি, কিন্তু ওর কিছু করে আমি আপনাকে ছাড়বো না, আপনাদের কাউকে ছাড়বো না আমি। মিসেস শাইলা ও ডক্টর রেজা চৌধুরী টেনে হিস্ট্রি ডাক্তারের থেকে আরিয়ানকে ছাড়ালেন। তাকে দুজন দুই দিক থেকে শক্ত করে ধরে রাখলেন। তার অতি কষ্টে নিজেদের কান্না আটকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু অশ্রু তাদের বাদ মানছে না। সাদিকা বেগম ও রুহি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। ডাক্তার নিজেকে ঠিক করে কয়েক দফা শ্বাস শান্ত কণ্ঠে নিয়ে বললেন, মাথা ঠিক রাখুন মিস্টার আরিয়ান, এটা মোটেও পাগলামি করার সময় নয়। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, এর বাইরে আমরা কিছুই করতে পারবো না। আপনার মিস রিদিতার জন্য বেশি বেশি করে দোয়া করুন বলে ডক্টর চলে গেলেন অপারেশন থিয়েটারের দিকে। এদিকে আরিয়ান নিজেকে ছাড়িয়ে নিয়ে হসপিটালের করিডোরে হাঁটু ভেঙে বসে কান্নায় ভেঙে পড়ল। তার বুক ফাটা আর্তনাদ সবাইকে হতভম্ব করে তুলছে। মিসেস শাইলা ডক্টর রেজা চৌধুরীর চোখেও পানির বন্যা। ঠিক একইভাবে 6 মাস আগে একই হসপিটালের করিডোরে তারা তিনজন তাদের অপর একজন আপন ব্যক্তির জন্য এভাবে কেঁদেছিল। আরিয়ান কাঁদতে কাঁদতে মোনাজাতের ভঙ্গিতে আল্লাহর উদ্দেশ্যে দোয়া করল, হে পরওয়ারদিগার, হে সর্বশক্তিমান, আমার হৃদিকে তুমি সুস্থ করে দাও। দরকার পড়লে তুমি আমার জীবন নিয়ে নাও, তবুও তুমি তাকে পুনরায় জীবন দাও। ওকে ছাড়া আমি এমনিতেই মরে যাব। এই তীব্র যন্ত্রণাময় বিষাক্ত কষ্ট সহ্য করার থেকে তুমি বরং আমাকে এখন এই পৃথিবী থেকে উঠিয়ে নাও। ইতিমধ্যে আরিয়ানের সব বন্ধুরা চলে এসেছে। তারা ব্যথায় জর্জরিত হয়ে থাকা আঘাতপ্রাপ্ত বন্ধুকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের এই বন্ধুটা এক জীবনে আর কত কষ্ট সহ্য করবে, এটা ভাবতেই উপরওয়ালার কাছে একরাশ অভিযোগ ছুড়ে দেয় তারা। প্রায় 2 ঘন্টার অপারেশন শেষে হৃদিতাকে আইসিইউতে শিফট করা হয়েছে। অপারেশন সাকসেসফুল হলেও তার অবস্থা এখনো বেশ ক্রিটিক্যাল। জ্ঞান না ফেরা অবধি তার ব্যাপারে কিছুই বলতে পারছে না ডাক্তাররা। অপরদিকে মিসেস আনিকা রায়হান শাহরিয়ার এবং আদনানও বেশ গুরুতর আহত হয়েছে। তাদের অবশ্য অপারেশন থিয়েটারে নেওয়ার প্রয়োজন হয়নি, তাদেরকে কেবিনে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আইসিইউ এর দরজার সাথে লাগানো ছোট্ট কাচের অংশটুকু দিয়ে অশ্রুসিক্ত রক্তিম বর্ণ চোখ জোড়া দিয়ে রিদিতাকে পলকহীন দৃষ্টিতে দেখে যাচ্ছে আরিয়ান। রিদিতা নিথর হয়ে বেডে শুয়ে আছে। তার মাথা এবং 2 হাতে সাদা ব্যান্ডেজ লাগানো, মুখে অক্সিজেন মাস্ক দেওয়া, হাতে ক্যানোলা দিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে। রিদিতাকে এই অবস্থায় দেখে এই মুহূর্তে আরিয়ানের বুকে যে তীব্র যন্ত্রণার সুনামি বয়ে চলেছে সেটা কেবলমাত্র সেই অনুধাবন করতে পারছে। ইচ্ছে করছে এই মুহূর্তে রিদিতাকে জাগিয়ে তুলে তাকে শক্ত করে জড়িয়ে ধরতে, বুকে আগলে নিতে, কিন্তু সেটা সে পারছে না বলে নিজেকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে তার। তুমি এত সহজে আমাকে ছেড়ে যেতে পারো না রিদি, এত সহজে আমি তোমাকে কোথাও যেতে দিব না। কত স্বপ্ন, কত আশা, কত ভালোবাসা বাকি রয়েছে আমাদের, আর তুমি কিনা সব ফাঁকি দিয়ে চলে যেতে যাচ্ছ। এতটা স্বার্থপর তুমি কবে হয়ে গেলে রিদি? কবে থেকে এমন পাষাণ মানবীতে রূপান্তরিত হলে? আমার ভালোবাসার কসম তোমায় রিদি, ফিরে এসো আমার কাছে, বুক পিঞ্জরে যত্ন করে আগলে রাখবো তোমায়। অপরদিকে রুহি আদনানের কেবিনের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। একটু পরপর বুক ভেঙে কান্না আসছে তার। আদনানের বিধ্বস্ত অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না সে। তীব্র কষ্টে তার বুক জুড়ে উথাল পাথাল ঝড় শুরু হয়ে গেছে। অশ্রুসিক্ত দৃষ্টিতে কান্না ভেজা কণ্ঠে রুহি আদনানের উদ্দেশ্যে বলতে লাগলো, আমাকে দেওয়া কথা না রেখেই তুমি দূরে চলে যেতে চাচ্ছ আদনান? তুমি যে বলেছিলে আবার আমার কাছে ফিরে আসবে, তাহলে আমাকে একা রেখে কোথায় চলে যাচ্ছিলে? আমাদের ভালোবাসার কাহিনী রচিত হওয়ার আগেই আমাকে মাঝ রাস্তায় এভাবে রেখে চলে যেতে পারবে না তুমি। তোমার ভালোবাসা এতটা ঠুনকো হতে পারে না। আমাদের সব স্বপ্ন, আশা, ভালোবাসাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য হলেও তোমাকে আবার ফিরে আসতে হবে আমার কাছে। তোমাকে আমার জন্য আবার ফিরে আসতে হবে, এটা আমার ভালোবাসার দৃঢ় বিশ্বাস। তোমাকে আবার ফিরতেই হবে আমার কাছে। শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরোতে প্রীতমকে টেবিলে বসে ড্রিঙ্কস করতে পেল রাইসা। প্রীতমের পরনে সাদা টাওয়াল ছাড়া আর কিছুই নেই, হালকা ভেজা বুক ও পিঠ উন্মুক্ত তার। অপরদিকে রাইসার শরীরে কেবল একটা তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এসেছে। কিছুক্ষণ আগে নির্লজ্জতার চরম সীমা পেরিয়ে বিবাহ বহির্ভূতভাবে নিষিদ্ধ ঘনিষ্ঠ মুহূর্ত পার করেছে তারা। আবার এই মুহূর্তে কুরুচিকরভাবে একে অপরের সামনে উপস্থিত হয়েছে। রাইসা এসে প্রীতমের পাশে বসলো। প্রীতম তাকে দেখে বাঁকা হেসে একটা ড্রিঙ্কসের গ্লাস তার দিকে বাড়িয়ে দিল। রাইসা লাস্ট সময় হেসে সেটা হাতে নিল। প্রীতম ড্রিঙ্কসে চুমুক দিতে দিতে বাঁকা হেসে বলল, তো বল, কেমন এনজয় করলি রাইসা? রাইসা ভুরু কুচকে বলল, আমি জাস্ট তোকে দেয়া আমার কথা রেখেছি, না হলে তোর সাথে কখনো পেট শেয়ার করতাম না আমি।
প্রীতম খানিকটা অপমানিত বোধ করলো, তবুও সে নিজেকে সামলে নিয়ে বলল, তুই না আরিয়ানকে ভালোবাসিস? তাহলে তার অবর্তমানে অপর একজনের সাথে শুতে তোর একটু দ্বিধাবোধ হলো না? রাইসা চোখ গরম করে প্রীতমের দিকে তাকালো। প্রীতম হেসে ফেলে আবার ড্রিঙ্কস করায় মনোযোগ দিল। রাইসা ড্রিঙ্কসে আরেকটা চুমুক দিয়ে বেশ শান্ত ও স্বাভাবিক কণ্ঠে বলল, আমি আমার কথা রেখেছি প্রীতম। তুই আমাকে এক রাতের জন্য চেয়েছিলি, সেটা আমি পূরণ করেছি। আমাকে দেয়া তোর কথা কবে পূরণ করবি তুই? প্রীতম একটা শয়তানি হাসি হেসে বলল, এই প্রীতম কখনো কাঁচা কাজ করে না বেবি। আমি আমার কাজ অলরেডি করে ফেলেছি। ধরে নে হৃদিতার চ্যাপ্টার ক্লোজ। রাইসা প্রচন্ড খুশিতে লাফিয়ে উঠে বলল, কি সত্যি বলছিস তুই? প্রীতম ড্রিঙ্কস করতে করতে মাথা দোলালো। রাইসা খুশিতে আত্মহারা হয়ে আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, এবার আরিয়ান সম্পূর্ণ আমার হয়ে যাবে। কেউ ওকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। হৃদিতা নামের পথের কাঁটা আমি চিরকালের জন্য উপড়ে ফেলেছি। এবার দেখি মিস্টার আরিয়ান খান তুমি আমার না হয়ে কিভাবে থাকো। প্রীতম রাইসার বিড়বিড় করে বলা কথাগুলো শুনে ফেলে ভুরু কুচকালো। তারপর মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে ফ্লাওয়ার ভেজে লুকিয়ে রাখা হিডেন ক্যামেরার দিকে এক নজর তাকালো। তারপর মনে মনে ক্রুর হাসি দিয়ে বলল, তোর কি মনে হয় রাইসা, আমি এত সহজে তোকে ছেড়ে দিব? এখন থেকে আমি প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে ব্যবহার করব তোকে, আর তুই কিচ্ছু করতে পারবি না। তোর করা প্রত্যেকটা অপমান অপদস্থের চরম বদলা নিব।